আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আহ, সবাই আশা করি ভালো আছেন। কিছুদিন আগে ঘটে যাওয়া সেই এক সন্ত্রাসীর অতর্কিত হামলায় আহত মোহাম্মদ হানিফ এর বিষয়ে আজকে আপনাদের সাথে একটি ছোট্ট চিত্র তুলে ধরবো। আজকে দেখতে পেলাম ফেসবুকে যে একটি ভিডিও ধারণ করা হয়েছে, সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। মহানতাস কমিশনার লোকে তারা 10-15 জন ওই দোয়ানো হয়েছে, সোলমের দোয়ানো হইয়া না তারা দরকার পাচ্ছে এখান থেকে। আমি মনে হচ্ছে মহানতাস কমিশনের মারব ধরবে, এর তেলে আমি মহানতাস কমিশনের গালালি দেখে লুয়ে বসি আইনে আমি ওই বাবুর দোয়ান বইরেছি। এর দূরে যে হানি ভাই আমার কুত্তার বাচ্চা মুত্তার বাচ্চা কইয়া মাত্র আমার কয়েক রোডো নাম, আমি রোডো নামছি মাত্র আমার দইরা গলা মেছি বেঁধে ইয়া করে সিটকিরা হালাইতে বহুর উপর চলে গেছে। এরপরে মনে করেন তারা সব আমালিকের ইয়ে মানুষ, সবজি আমালিকের লোক আছে ওরা 10-12 জন। এরপরে মহিলা এসে মনে করেন 20-25 জনের মতন আছে মহিলা, তারা বাড়ি মারি সব লই আই বসে সব মসজিদে স্বামী দিন যা সবটা। তো ভিউয়ার্স, মাননীয়ার সেই বক্তব্যটি আপনারা শুনেছেন। আসলে আপনারা এই বুঝতে পারতেছেন যে এটি আসলে একটি বানোয়াট গল্প। গল্পটি আমি নোট করেছি, আপনাদের সামনে তারপর আরেকবার উপস্থাপন করতেছি। আচ্ছা, মাননীয় বলল যে মমতাজ কমিশনার নামের এক ব্যক্তি সাথে বৈঠকে বসেছিল এবং সেই বৈঠকে একটু কথা কাটাকাটি হয় দুপক্ষের। মাননীয় মনে করেন যে মমতাজকে মারবে ধরবে, তাই তিনি মমতাজকে সেখান থেকে নিয়ে আসেন। তারপর মাননীয়া পরিমল বাবুর দোকানে বসে থাকেন। সর্দার এসে নাকি ওনাকে গালমন্দ করেন এবং রোডে নামার কথা বলেন এবং তাকে ফেলে নাকি বুকের উপরে পাড়া দিয়ে ধরেন। তারপর বলেন এখানে সবাই নাকি আওয়ামী লীগের মানুষ। তো ভিউয়ার্স, আপনারা ওনার এই বক্তব্যটি শুনেছেন। আসলে এই বক্তব্যটি বানোয়াট এবং ভিত্তিহীন, তা আপনারাই বুঝতে পারতেছেন। কেননা উনি নিজেই বলেন যে মমতাজ মিয়া নামের এক ব্যক্তি বৈঠকে বসেছিল, কিন্তু সেই বৈঠকের আবেদনপত্র মমতাজ নিয়ে করেছিল মোহাম্মদ হানিফ সাহেবের কাছে। তো গ্রাম প্রধান তার কাছে তো বিচার দিলেই, আমি তো বিতর্কের কিছু নাই। কিন্তু উনিকে, আমার প্রশ্ন হলো যে উনিকে উনি যে গ্রামের সর্দার না কিংবা মাতবর না, তাহলে উনি কেন হস্তক্ষেপ করতে গেল সেই বিচার কার্যালয়ে? উনি কেন গালমন্দ করতে গেল সেই বিচার কার্যালয়ে? আপনাদের কাছে প্রশ্ন রইল। শুনেছি উনি নাকি বিএনপি দলের সাথে সম্পৃক্ততা ওনার আছে বহুদিন ধরে। দলের সাথে সম্পর্ক থাকতেই পারে, জাতি হিসাবে দেশের নাগরিক হিসেবে দল করতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। বাট উনি যে কথাটা বললো এখানে, সে বললো যে এখানে নাকি সবাই আওয়ামী লীগ। তার মানে উনি কি বোঝাচ্ছে যে ফেসিস বিদায় হয়েছে? তাহলে যদি উনি এই বুঝেই থাকে যে আওয়ামী লীগ হওয়ার কারণেই ওনার বিপক্ষে সবাই কথা বলতেছে, তাহলে একবার ভাবুন তো, উনি তো গেল যে মমতাজ মিয়াকে নিয়ে আসতে বা মমতাজ মিয়াকে মারধর করবে, সেই কারণেই তিনি ওনাকে নিয়ে আসলো। তাহলে মমতাজ মিয়াকে, আপনারা তো অবশ্যই বুঝছেন, মমতাজ মিয়া হচ্ছে আমাদের লালমোগের 6 নং ওয়ার্ডের কমিশনার। আরো কমিশনার ছিল একজন আওয়ামী লীগ ফেসিস্টের প্রতিনিধি হিসাবে। তো ওনার কথাই তো গোল এখানেই ধরে ফেললেন। গেল এই কথা, উনি বলল যে ওনার বুকের উপরে নাকি পারাদি ধরছে। আসলে কি এটা বলার মতো কথা? আপনারাই বলেন। তারা তো আমাদের লালমোগ গ্রাম সর্দারকে দেখেছেন, ওনার মতো একটা ব্যক্তি যদি যে ওনার বুকের উপরে পাড়া দিয়ে ভর দেয় বা পাড়া দেয়, তাহলে উনি কি এতক্ষণ সুস্থ থাকার কথা, এভাবে সুস্থ সবলভাবে কথা বলার কথা? গেল এটা। তারপর উনি বললেন যে দুপক্ষের কথা কাটাকাটিতে উনি না ঘলায়। একটা বিচার বসলে দুপক্ষের কথা কাটাকাটি হবেই। একজন গ্রামের সর্দার রয়েছে, আর একজন দুজন না, আমাদের লালমোগ গ্রামের 3 জন সর্দার রয়েছে। তাহলে 3 জনের মধ্যে উনি তো কোনো দায়িত্ব নেই, তাহলে উনি কেন হস্তক্ষেপ করবে এই বিচার কার্যালয়ে? আপনাদের কাছে আর একটা প্রশ্ন হয়ে গেল। উনি আবার বললেন যে মাননীয় মনে করেন যে মমতাজ মিয়াকে মারবে ধরবে, তাই তিনি মমতাজ মিয়াকে সেখান থেকে নিয়ে আসেন। অভিভাবক, মমতাজ মিয়া হচ্ছেন আওয়ামী লীগের একজন কর্মী।
অনেকেই জানেন, অনেকে হয়তো বা জানেন না। তো ভিউয়ার্স, দেখেন, মমতাজ মিয়া আওয়ামী লীগের কর্মী, সেই মমতাজ মিয়াকে বাঁচাতে গেলেন বিএনপির কর্মী। ব্যাপারটা হাস্যকর অবশ্য। বাঁচাতে গেল ভালো কথা, বাট বিচার কার্যালয়ে তার উপস্থিত ছিলেন লোকেরা, কই তারা তো গেলেন না। অবশ্যই সেখানে গ্রাম প্রধান বা সর্দার প্রধান যিনি ছিলেন, তিনি ন্যায় বিচার কার্যালয় পরিচালনা করতেছিলেন। ন্যায় বিচার কার্যালয় পরিচালনা করতেছিলেন। ন্যায় বিচার করার কারণে কেউ কথা বলে নাই। আর একটা বৈঠকের মধ্যে কথাবার্তা হবে, এটাই স্বাভাবিক। এটাকে অস্বাভাবিক ভাবে করার তো কোনো প্রশ্ন আসে না। তো ভিউয়ার্স, এই হলো মাননীয়ার কথা, ভিত্তিহীন বাংলার কথা আপনারা শুনবেন। এবং আমি আবারও শুনলাম যে উনি নাকি থানায় গিয়ে মামলা করেছেন। উনি ঘুষ করলেন, আবার উনি গিয়ে মামলা করলেন, সেই বিষয়টা আসলে হাস্যকর ছাড়া তার কিছুই না। তো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের প্রধান সর্দার মোহাম্মদ হানিফ সাহেবের কথা শুনে আসি। আমরা প্রথম ফার্স্টে একটা বৈঠকে বসি। বসার পরে ওখানে আমি ছিলাম, বেলাওবাই ছিল, সলমান ছিল, মরকাজ কমিশনার ছিল, আলী ছিল। তো ওখানে বসার পরে ওখানে তো কোনো তর্ক বিতর্ক কোনো কিছু হয় নাই। মালু আঙ্কেল বাইরে থেকে আসে মরকাজকে মারাবনের সুবিধা উনি নিয়ে গেছে, নিয়ে যাই ওখানে এবারে সবার মারাবনের গালিগালাজ করতেছে। গালিগালাজ করার পরে তখন উনি পরিমল বাবুর দোকানে বসে, তো আমি ওখানে গেলাম, যাই বললাম যে আঙ্কেল আমরা এবারিস তো সবার মারাবনের গালিগালাজ করতে পারবেন না। তৎক্ষণিক উনি ওখান থেকে উঠার মতন আমাকে, ওনার হাতে একটা বিদেশি লাইট ছিল, ওইটা দিয়ে প্রথম 5টা আমার মাথায় বাড়ি মারে, তারপরে আমার হাতে মারে, তারপরে আমার হাঁটুতে মারে। এই হলো ঘটনা। মূল বিষয়টা কি নিয়ে হয়েছে? আমরা একটা বৈঠকে বসছিলাম, এই কিসের বৈঠক? ওই জায়গার বিষয় নিয়ে। আর কার জায়গা? মমতাজের জায়গার বিষয় নিয়ে। বিচারে বসছিলেন? হ্যাঁ, উনি বিচারকও না, উনি বিচারের বাইরে ছিল, বিচারের ভিতরেও ছিল না। ওনাকে কেউ ডাকে নাই আমাকে বিচার দেওয়াতে। আমি ওনার সাথে বসছি। বিচারক আমি নিজে, আমি গ্রামের সর্দার। আমি নিজে গ্রামের সর্দার, আমি ওখানে বসছি। উনি বাইরে থেকে ওনার মানে এলো পাতালি গালি গালাজ করে উনি এবারে সবার মারে মনে ধরতে। আমি জিজ্ঞেস করতে গেছি যে আঙ্কেল আপনি কেন এবারে সবাইকে গালি গালাজ করেন? এটা বলার সাথে সাথে উনি আমাকে কুত্তার বাচ্চা মাগের ফুট বইলে লাইট দিয়ে প্রথম আমাকে বাড়ি দেওয়ার পরে আমার হাতে বাড়িয়েছে। এই যে আমাকে অভিযোগ করছেন যে লোক, এই লোকের তো ভিউয়ার্স, আপনারা তো সর্দার প্রধান মোহাম্মদ হানিফ সাহেবের কথা শুনলেন, এবং উনি যুক্তিপূর্ণ ভাবেই সবগুলা কথার জবাব দিয়েছেন এবং প্রমাণ, সাক্ষী সবকিছুই প্রেজেন্ট করেছেন এই ভিডিওটি আপনারা নিজেরাই দেখছেন। তারপর আমি আরেকবার বলি উনি কি কি বলে গেছেন। উনি বলেছিলেন, উনি যখন বিচার কার্যালয় পরিচালনা করতেছিলেন তখন সেখানে উপস্থিত ছিল বেলাল সাহেব, সলমান সাহেব, মমতাজ কমিশনার ও আলী সাহেব। উনি জানালেন যে ওখানে কোনো প্রকার কথা তর্কাতর্কি হয়নি। উনি জানালেন যে ওখানে কোনো কথা তর্কাতর্কি হয়নি, তাহলে তো এখানে মারামারির কোনো বিষয় আসে না। উনি আরো জানালেন যে মাননীয়া বাহির থেকে এসে নাকি হঠাৎ সবাইকে সেই বিচার কার্যালয়ে গালমন্দ করেন। বিচার পরিচালনা অবস্থায় বাহিরে থার্ড পার্সন লোকের হস্তক্ষেপ, এটা কি মানানসই? একজন সেখানে সর্দার প্রধান আছে, হ্যাঁ, গণ্যমান্য লোক আর অনেক ব্যক্তিরা আছেন, তারা কেউ হস্তক্ষেপ করতেছে না, কারণ সেখানে ন্যায় বিচার হচ্ছে। তাহলে উনি কেন হস্তক্ষেপ করলো? উনি কি কোনো দায়িত্বে ছিলেন, নাকি কোনো ওনার কাছে কেউ বিচার নিয়ে গেছিলেন যে আমি এই বিচারটা পরিচালনা করলাম? ওনার কাছে যদি কেউ বিচার নিয়ে যেত তাহলে পরিচালনা করতো, দেখেন না, এটা সমস্যা ছিল না তখন। কিন্তু ওনার কাছে কেউ বিচার নিয়ে গেল না, ওনার কাছে কেউ বিচারের আবেদন পত্র দিল না, বা তার থেকে হস্তক্ষেপ করতে হইল, এটা কি আসলে মানা যায়? এবং আমাদের সর্দার সাহেব আরো জানান দিয়ে মমতাজ মিয়াকে উনি ডেকে নিয়ে যায়, সে বৈঠক থেকে তুলে নিয়ে যায় এবং লামাবাদ বাজারের মাঝখানে গিয়ে সেই বিচার পরিচালনা যারা করছিলেন তাদের সাথে তাদেরকে নাকি খারাপ খারাপ গালমন্দ করে। পরবর্তীতে তিনি পরিমল বাবু নামক আমাদের একজন ব্যবসায়ী আছেন, ওনার দোকানে গিয়ে বসেন এবং সেখানে আমাদের সর্দার প্রধান যে আছে উনি গিয়ে জিজ্ঞেস করেন যে আঙ্কেল, যে আপনি যদি যে গালমন্দ করতেছেন এর মানে কি? এভাবে গালমন্দ করা কি ঠিক? এটা জিজ্ঞেস করতেই ওনার হাতে নাকি এক বিদেশি টর্চ লাইট ছিল। সেই টর্চ লাইট দিয়ে প্রথমে সর্দার সাহেবের মাথায় এবং পরে ওনার হাতে
এবং পরবর্তীতে ওনার হাঁটুতে আঘাত করে। আসলে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। গ্রামের অনেকেই জানেন যে এই মাননীয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামের সবাই। উনি আসলে একজন মূর্খ লোক। আপনারা সবাই জানেন যে মূর্খ লোক কখনো ভালো পর্যায়ের লোকদেরকে দেখতে পারে না। এই যে একটা বিচারের কার্যক্রমে যখন একজন ধরেন একজন জজ সাহেব বিচার করতেছে, সেখানে একজন সাধারণ লোক কি জজ সাহেবের উপরে কথা বলতে পারে? বা ন্যায় বিচার যখন পায় না বা ন্যায় বিচার যখন হয় না, তখন রোগীকে আন্দোলন করে ন্যায় বিচার নেওয়ার চেষ্টা করে। বা যখন বিচার কার্যক্রম চলছিল বা পরিচালনায় ছিল, তখন কেউ হস্তক্ষেপ করতে পারে না। কেন হস্তক্ষেপ করতে পারে না? একজন ম্যাজিস্ট্রেট বা একজন বিচারপতি কখনো তার যোগ্যতা না থাকা সত্ত্বেও সেই দায়িত্বে থাকে না। অবশ্যই তার যোগ্যতা আছে এবং সেই কারণেই উনি বিচার কার্যক্রম পরিচালনা করে এবং লোক তার কাছে বিচার নিয়ে যায়। তো আপনারা জানেন যে আমাদের প্রধান সর্দার কোনো নদী দিয়ে ভাইসা আসে নাই, 160 পরিবারের ভোটের মাধ্যমেই তিনি জয়ী হয়ে সর্বপ্রথম অবস্থান লাভ করে, তারপরে উনি সর্দার হয়েছেন। তো আমাদের লামামুখের জনগণ আসলে এটা কখনোই মেনে দিবে না যে ওনাদের সর্দার প্রধানের গায়ে এভাবে অতর্কিত হামলা। তো আপনারা যারা আমার এই ভিডিও শুনছেন এবং দেখছেন, লামামুখের হোক আর আমার লামা বান্দরবানের হোক, আপনারা যারা দেখছেন, আমি সবার কাছে এই অনুরোধ জানাচ্ছি যে এই অতর্কিত হামলার একটা ন্যায় বিচার চাই। কারণ একজন সর্দার যে গ্রামের প্রধান এবং গ্রামের মাথা বললেই চলে, তার উপর যদি অতর্কিত হামলা হয় তাহলে আমাদের সবার পরিচয় লাগে। কারণ আমরা আমাদের ভোটের মাধ্যমে তাকে জয়ী করেছি, তাকে তার যোগ্যতা ছিল বলে তাকে যোগ্য স্থানে বসাতে সক্ষম হয়েছে। আজ এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের জেগে ওঠা উচিত। আজ এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মুখর হয়ে ওঠা উচিত। এই সন্ত্রাসী হামলায় যারা জড়িত আছে বা যারা জড়িত হয়ে উল্টো সর্দারের নামে মামলা করছেন বা তার ফ্যামিলিকে একটা মামলার প্রেসারে ফেলাচ্ছেন, তাদেরকে ধিক্কার জানাই। আসুন আমরা সবাই মিলে তাদেরকে ধিক্কার জানাই। আসলে এমন সন্ত্রাসীদেরকে সমাজে জায়গা দেওয়াটাই মুশকিল হয়ে পড়েছে। এমন সন্ত্রাসী যদি এরকম সমাজে থাকে, তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ সন্ত্রাসী হামলায় আজ সর্দারের গায়ে হাত দিয়েছে, কালকে লামামুখের জনগণের গায়ে হাত দিতে পারে। এটা অহরহ ঘটেছে। কিছু কমেন্ট আছে আপনাদের সাথে শেয়ার করি, যেটাতে আমি পোস্ট করার পরে গ্রামের অনেকে পোস্ট করেছে যখন আমাদের সর্দারের গায়ে হাত দিয়েছে, এবং সেখানকার জনগণরা এটা নিয়ে পোস্ট করেছে, যেখানে অনেকেই কমেন্ট করছিল যে মালমী একজন মূর্খ লোক, বদমেজাজি লোক। এরকম বদমেজাজি লোক সমাজ থেকে উপড়ে ফেলা আমাদের দায়িত্ব। আসলে সর্দারের দায়িত্ব বিচার করা, বিচার কার্যক্রম পরিচালনা করা। সর্দারের দায়িত্ব যেমন আমাদের দিকে খেয়াল রাখা, ঠিক তেমনি আমাদেরও খেয়াল রাখা যে আমাদের সর্দার সাহেব এতটা রিস্ক নিচ্ছে, তার জন্য আমরা কি কিছু রিস্ক নিতে পারি না? সম্মানিত ভিউয়ার্স, আমার কথা শুনছেন এবং দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা প্রতিবাদ মুখর হয়ে উঠি এবং সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি যারা করতেছে তাদের বিরুদ্ধে কঠোর হয়ে উঠে। তাহলে আমাদের সমাজ গুছাবে, তাহলে আমাদের দেশ গুছাবে, তাহলে আমরা সোনার বাংলাদেশ সুন্দরভাবে নির্মাণ করতে পারবো। তো ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে দেখা হবে। আবারও জানাচ্ছি FMP পেজ এবং FMP ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম।